ঢাকা মেডিকেলে ডাক্তারের ওপর হামলায় জড়িত একজন গ্রেফতার। ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে আনোয়ার খানের স্বজনদের বিক্ষোভ। চলতি বা আগামী মাসে হতে পারে বাজেট রিভাইজ। শীঘ্রই শুরু হবে বিডিআর হত্যাকাণ্ডের পুনর্তদন্ত, জানিয়েছেন উপদেষ্টারা। ক্ষমতার মালাই খাওয়া জামাতের উদ্দেশ্য নয় বলেছেন ডাক্তার শফিক। শেখ হাসিনাকে দিয়ে ভারতের ফায়দা লোটার শঙ্কা রিজভির। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। ঢাকা মেডিকেল সহ দেশের হাসপাতালগুলোতে বহির্বিভাগ বন্ধ। চিকিৎসা দেওয়া হচ্ছে কেবল জরুরি বিভাগ আর ওয়ার্ডে। এদিকে ঢাকা মেডিকেলে চিকিৎসকদের উপর হামলায় জড়িত অভিযোগে সঞ্জয় পাল জয় নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। চিকিৎসকদের দুটি দাবি পূরণ করা হয়েছে জানিয়ে ঢাকা মেডিকেলের পরিচালক জানান, আর আন্দোলন চালিয়ে যাওয়া উচিত নয়। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। সোমবার সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে বিভিন্ন এলাকা থেকে রোগীদের নিয়ে আসা হচ্ছে। টিকিট কেটে জরুরি সেবা নিচ্ছেন রোগীরা। হাসপাতালের নিরাপত্তায় মোতায়েন আছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ সদস্যরা। জরুরি বিভাগের সামনে অবস্থান করছে সেনাবাহিনীর সাজোয়া যান। প্রত্যেক রোগীর সর্বোচ্চ 2 জন স্বজনকে অ্যাটেন্ডেন্ট কার্ড দেওয়া হচ্ছে। যাদের কার্ড থাকছে কেবল তাদেরই হাসপাতালের ওয়ার্ডগুলোতে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। তবে অনেক রোগীর স্বজনরা অভিযোগ করেন, ওয়ার্ডে রোগীকে দেখার জন্য কোনো চিকিৎসক পাওয়া যাচ্ছে না। কালকে কোনো ডাক্তার ছিল না, এরপরে এই যে আজকে এইমাত্র ডাক্তার আসছে। এখন মনে করেন আমার মা ডেড হয়ে গেছে। এখন আমার একটা আইসিওর কাগজ ধরাই দিছে যে আমি আইসিও যান, মরা মানুষটা নিয়ে আমি আইসিওতে কি করবো কোন। কালকে দুপুর 12টা, জি এখন পর্যন্ত সামনে যায়নি। নার্সের সাথে কিছুক্ষণ আগে কথা বললাম, বলছে যে আপনার ডাক্তারের সাথে কথা বলেন, আমাদের সাথে কথা বলে লাভ নেই। কিন্তু ডাক্তারের সাথে কথা বলতে পারতেছি না তো। এখন 2 দিন ধরে আইসি, আসার পরে হোটেলে উঠছিলাম, 1800টা সিট ভাড়া লাগে। এখন দেশে চলে যাওয়া লাগছে, ডাক্তার নাই, কেউ নাই। কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের উপর হামলার ঘটনায় গাইবান্ধা থেকে সঞ্জয় পাল জয় নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ওয়ার্ডে রোগীরা চিকিৎসা পাচ্ছেন না এমন প্রশ্ন করলে তা অস্বীকার করে হাসপাতালের পরিচালক বলেন, চিকিৎসকরা সব জায়গায় তাদের দায়িত্ব পালন করছে। যারা ডাক্তার নিয়োজিত থাকে অন্তর্বিভাগে আর কি, তারা কিন্তু থাকার কথা। যদি না থাকে এটা আমরা দেখব। আমাদের বিভাগে আছে সকল বিভাগেই থাকার কথা। আমি তো মনে করি আর যুক্তি নেই, কারণ হচ্ছে তাদের দাবি তো ইমিডিয়েট, যেটা 2টা দাবি ছিল তারা তো আমরা অথরিটি তো পূরণ করেছে। কর্তৃপক্ষ এখনও কিন্তু এটার সচেষ্ট আছে বাকি আসামিদের ধরার ব্যাপারে। হসপিটালগুলো এখনও সেই স্ট্যান্ডার্ডে নেই। তো আমরা মনে করি প্রত্যেকটা হাসপাতালেই যেন আধুনিকায়ন করা হয়। সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, যারা ধনাঢ্য দেশের প্রতিষ্ঠান আছে এবং ধনাঢ্য ব্যক্তি আছে, তাদেরকেও আমরা আহ্বান জানাবো সারা দেশের হাসপাতালগুলোতে সরকারের পাশাপাশি তারাও যেন এগিয়ে আসে। দ্রুত হাসপাতালের পরিস্থিতি ঠিক হয়ে যাবে বলেও আশা করেন হাসপাতালের পরিচালক। বহির্বিভাগ ছাড়া আর বাকি সকল বিভাগ চালু আছে। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভুল চিকিৎসায় এনামুল হক নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা। রবিবার সন্ধ্যায় কিডনি অপারেশনের সময় তার মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, রাত 11টায় অপারেশন করার কথা থাকলেও সন্ধ্যা 7টায় তড়িঘড়ি অপারেশনের কারণে মারা যান রোগী। নিহতের ভাই হারুনুর রশিদের অভিযোগ, 4 দিন পর্যবেক্ষণে রাখার পর অপারেশনের কথা থাকলেও ডাক্তারের চাপে সেটিকে নিয়ে আসা হয় একদিনে। স্বজনদের অভিযোগ, রবিবার রাত 11টায় অপারেশন করার কথা জানান আনোয়ার খান হাসপাতালেরই ডাক্তার অধ্যাপক মোহাম্মদ আবিদ হোসেন, কিন্তু তড়িঘড়ি সিদ্ধান্ত পরিবর্তন করে সন্ধ্যা 7টায় অপারেশন করেন তিনি। আধা ঘন্টার কিছু সময় পর অপারেশন সফলের কথা জানালেও কিছুক্ষণ পরেই মারা যায় রোগী। এ ঘটনায় ডাক্তার আবিদ হোসেনকে পাওয়া না গেলেও দায়িত্বরত আইসিইউর কনসালটেন্ট জানান, আইসিইউতে আনার আগেই খারাপ ছিল রোগীর অবস্থা। এ ঘটনায় মধ্যরাতে হাসপাতালের সামনে বিক্ষোভ করেন মারা যাওয়া রোগীর স্বজনরা। কিডনির পাথর অপসারণের জন্য একদিন আগেই আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ এনামুল হক। তার ভাই হারুনুর রশিদের অভিযোগ, 4 দিন পর্যবেক্ষণে রাখার পর অপারেশনের কথা থাকলেও ডাক্তারের চাপে সেটিকে নিয়ে আসা হয় একদিনে। স্বজনদের অভিযোগ, রবিবার রাত 11টায় অপারেশন করার কথা জানান আনোয়ার খান হাসপাতালেরই ডাক্তার অধ্যাপক মোহাম্মদ আবিদ হোসেন,
কিন্তু তড়িঘড়ি সিদ্ধান্ত পরিবর্তন করে সন্ধ্যা 7টায় অপারেশন করেন তিনি। 1 ঘন্টার কিছু সময় পর অপারেশন সফলের কথা জানালেও কিছুক্ষণ পরেই মারা যায় রোগী। এই যে অপারেশন শেষ, আমার এটা ডাক দিয়া বলল যে অপারেশন সাকসেস হয়েছে। এই 10 মিনিট পরে শুনি যে তার একটু কন্ডিশন খারাপ, তারে তাড়াতাড়ি আইসিইউ নিতে হইব, প্রেসার বাড়তি। এরপর থেকে ওই কেন মাইরা ফেলছে গো, ওটির রুম ওই মাইরা ফেলছে, নাইলে সে আমারে বইলে আবার সাথে সাথে কেন ওই আইসিইউতে পাঠাইবো। এ ঘটনা ডাক্তার আবিদ হোসেনকে পাওয়া না গেলেও দায়িত্বরত আইসিইউর কনসালটেন্ট জানান, আইসিইউতে আনার আগেই খারাপ ছিল রোগীর অবস্থা। আইসিইউতে যখন আসে তখন আমরা কার্ডিয়াক অ্যারেস্ট অবস্থায় পেয়েছি। মানে কার্ডিয়াক অ্যারেস্ট অবস্থা মানে হচ্ছে মানে হার্ট বন্ধ অবস্থায় মানে পেয়েছি আর কি। তারপরে আমাদের প্রোটোকল অনুযায়ী আমরা ওনাকে চেষ্টা করেছি, যেমন সিপিআর বলে আর কি, কার্ডিওপালমোনারি রিসাসিটেশন। আমাদের প্রোটোকল অনুযায়ী যেভাবে ম্যানেজ করার আমরা সেভাবে ট্রাই করেছি, কিন্তু উনি সেভাবে রেসপন্স করে নাই। এই ছিল টোটাল চিত্র আর কি। কিন্তু আমরা যখনই পেয়েছি তখনই খারাপ অবস্থায় পেয়েছি আমরা। এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করে ডাক্তার আবিদ হোসেনের শাস্তি দাবি করেন নিহতের বড় ভাই। অপারেশন 11টায় নিয়ে গেছে, 6:30টায় 7টায় অপারেশন হবে। তা আমি বললাম কেন, কয় বলতে পারবো না কেন। আর ওয়াইফরে জিজ্ঞাসা করলাম, হারুন ভাইয়ের কথা বললাম যে আমাদের গার্ডিয়ানও তো নাই, কেউ নাই, এনে যে ওই যে অপারেশনের আগে একটা দিতে হয় না, আমার বাসুর তো ওদিকে, কয় কোনো সমস্যা নাই। পরে আমি আসছি, আইসে আমি আর নিয়ম টিয়ম মানি নাই, আমি ভিতরে অপারেশন থিয়েটারে ঢুকে গেছি। ঢুকে গিয়ে যে বসা, আমার দইরা যাবো, আমি কিরে ভাই এই অবস্থা, ভাই আমার জন্য দোয়া করেন। এ ঘটনা মধ্যরাতে হাসপাতালের সামনে বিক্ষোভ করেন মারা যাওয়া রোগীর স্বজনরা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। ড্রাইভার, পিয়ন থেকে শুরু করে সচিব পর্যন্ত 15 লাখ সরকারি কর্মচারীর সবার সম্পদের হিসাব দিতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব ডক্টর মোখলেসুর রহমান। জনপ্রশাসনের সিনিয়র সচিব বলেন, আগে ভাবা হয়েছিল ট্যাক্স পেয়াবল যারা তারা দেবে, পরে দেখা গেল ড্রাইভার পিয়নদেরও কোটি কোটি টাকা পাওয়া যায়, তাই সবাই দেবে। দুর্নীতি দমন কমিশনের সচিব, এনবিআর প্রতিনিধি, অর্থ মন্ত্রণালয়, কন্ট্রোলার, রেজিস্ট্রার প্রতিনিধি, জনপ্রশাসন প্রতিনিধিদের নিয়ে কমিটি করা হবে। তারা সম্পদের হিসাব দেওয়ার নিয়ম কানুন সব ঠিক করবেন। কখন কিভাবে সম্পদ বিবরণীতে দিতে হবে সরকারের প্রথম কাজগুলোর মধ্যে দুর্নীতি প্রতিরোধ বলেও জানান তিনি। শুধু ব্যাংক হিসাব নয়, জমি জমা, স্থাবর অস্থবর সবকিছুর হিসাব দিতে হবে, তখনই দুর্নীতি সবকিছু বেরিয়ে আসবে বলেও জানান তিনি। পরিবারের স্বচ্ছতা থাকতে হবে, পরিবারের সবার জানতে হবে পিতার আয় কত, দুর্নীতিবাজরা যেন সামাজিকভাবে নিগৃহীত হয়। সচিব বলেন, আমার ব্যাচমেটরা পালিয়ে গেছে, অনেকের সম্পদের পাহাড় দেখেছি, আমি পালাইনি কেন? স্বচ্ছতা আছে। বাতুল মোকাররমের খতিব পালালেন কেন? এগুলো মেসেজ দেয়। এখন এনবিআর এর 5 ধরনের ফর্ম আছে, এটা ইউনিফাইড হবে। দুদক ডাকলেই খবর হবে, বিচার তো হবেই। সম্পদ যাদের বেশি তারা নানা রকম চাপে আছে, দুদক এনবিআর মামলা করবে। সচিব বলেন, দুর্নীতিবাজ রক্ষা পাবে না। 7 দিনের বেশি লাগার কথা না, কমিটি কাজ করবে। আগামী 7 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে ফরমেশন কি হবে। এছাড়া আগামীতে 1 জানুয়ারি বা অর্থ বছরের শুরুতে নিয়মিতভাবে হিসাব দেবেন কর্মচারীরা। সরকারি চাকরিজীবীদের কেউ ভুল হিসাব জমা দিলে খবর আছে। আগামী 2 দিনের মধ্যে ডিসিদের ফিট লিস্ট চূড়ান্ত হবে। 600 অফিসার থেকে এটা চূড়ান্ত করা হচ্ছে। প্রশাসনে ব্যাপক কাজ চলছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, চলতি মাসে বা আগামী মাসে বাজেট রিভাইজ করা হতে পারে। তিনি জানান, কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ করে দেয়া হয়েছে। সকালে সচিবালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, জিডিপির বাস্তব সংখ্যা কতবার বৃদ্ধির পরিসংখ্যান জানার চেষ্টা চলছে। জানান, খুব শীঘ্রই প্রকাশ করা হবে চলতি বছরের রপ্তানির লক্ষ্যমাত্রা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, বাজারে 5, 10 ও 20 টাকার কাগজি নোটের অবস্থা খুব নাজুক, এটা দ্রুত পরিবর্তনের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, দেশের মানুষকে মুদ্রা যত্নে রেখে ব্যবহার করতে হবে। বাজেটে বড় বড় উন্নয়ন খাতের প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে বলে জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আমরা অহেতুক অপচয় বা অহেতুক যে সেগুলো আছে সেগুলো আমরা ডেফিনেটলি যুক্তিসম্মত করব। আর প্রজেক্টে ডক্টর ওয়াহিদুল মাহমুদ দেখবে যে যেগুলো অলমোস্ট কমপ্লিট সেগুলোতে সে করবে, আর কতগুলো আছে পাইপলাইন, কারণ ওটার সাথে আবার ইআরডির আমার সম্পর্ক আছে, টাকা পয়সা আনা। তারা যদি বলে আমরা কন্টিনিউ করবো না, তো ডোনারদের বললো না করবো না।
আমি এটা বেশি মেজর কাজ হলো প্ল্যানিং মিনিস্ট্রি প্রজেক্টগুলো, আর ছোটখাটো জিনিস তো বাজেট আমরা রিভিউ করছি পরে। অতএব এই জিডিপির ফ্যাক্টরে এফেক্ট খুব বেশি হবে কি না হবে সেটা ওই আগামী প্রেস করার জন্য বলেছি, ওটা আপনি জানতে পারবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, বিডিআর হত্যাকাণ্ডের পুনর্তদন্ত ও ন্যায় বিচার শীঘ্রই শুরু হবে। সাবেক সেনা সদস্য হিসেবে বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চান বলেও জানান তিনি। বলেছেন, সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকার বদ্ধপরিকর। সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বর্তমান সরকার জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসেবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই। সঠিকভাবে এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে। বিএনপি সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনাকে দিয়ে ভারত ফায়দা লুটতে পারে, সেজন্য তাকে প্রয়োজন। বাংলাদেশের জনগণকে ভারতের প্রয়োজন নেই। দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী প্রচার দল আয়োজিত দ্বিতীয় দফায় লক্ষ্মীপুরের রামগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, সরকার মেগা প্রজেক্টের নামে লক্ষ কোটি টাকা কিভাবে বিদেশে পাচার করছে তা সালমান এফ রহমান নিজেই জানিয়েছে। শেখ হাসিনা পরিবারের সদস্যরা বিদেশে থাকেন, দেশের টাকা লুট করে তারা বিলাসিতা করছেন, হাজার হাজার কোটি টাকা দিয়ে ব্যবসা করছে। কোথায় পেয়েছে সে টাকা প্রশ্ন রাখেন তিনি। বলেন, শেখ হাসিনা আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে গণহত্যা চালিয়েছে। মেধাবী কিশোর তরুণদের পাশাপাশি শিশুদেরকেও গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। যে শেখ হাসিনা দেশে গণহত্যা চালিয়েছে তাকেই সমর্থন করছে ভারত। আসলে ভারতের বাংলাদেশ বা এই দেশের জনগণের প্রয়োজন নেই, তাদের প্রয়োজন শেখ হাসিনাকে। আমি ভারতের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা তো গণতান্ত্রিক দেশ। শেখ হাসিনা তার নিজের দেশের গণতন্ত্রকামী শিশু কিশোরদের হত্যা করছে, তারপরেও আপনারা হাসিনাকে সমর্থন দিয়ে গেলেন। শেখ হাসিনা থাকলে ভারত তার খবরদারি করতে পারবে বাংলাদেশের উপর। একটাই অস্তিত্ব দরকার, শেখ হাসিনার অস্তিত্ব। এই কারণেই তাকে আপনারা সমর্থন দিয়ে গেছেন। সমালোচনা তো তারাই সৃষ্টি করেছে। যে ব্যক্তিটা গণশত্রু, যে ব্যক্তি নিজের দেশের মানুষ শিশু কিশোর তরুণকে হত্যা করে, তাকেই আপনি সমর্থন করছেন। তাহলে দেশবাসী কি করে বুঝবে যে আপনি বাংলাদেশের বন্ধু, আপনারা বাংলাদেশের মানুষকে ভালোবাসেন? আপনারা তো বাংলাদেশের মানুষকে ভালোবাসেন না, আপনারা ভালোবাসেন শেখ মুজিবের কন্যা শেখ হাসিনাকে। ঢাকা ৭ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিমকে রাজধানীর বংশাল থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। রবিবার দিবাগত রাতে তাকে আটক করা হয় বলে জানান গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভুইয়া। তিনি জানান, হাজী সেলিমের বিরুদ্ধে একাধিক মামলা থাকায় রাতেই তাকে বংশাল থেকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। আজ সোমবার তাকে আদালতে নেওয়ার কথা রয়েছে। কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন আলোচিত সাবেক এই সংসদ সদস্য। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় 2008 সালে 13 বছরের সাজা হয় তার। পরবর্তীতে 2022 সালে এই সাজা কমিয়ে 10 বছর করে হাইকোর্ট। রাজনৈতিক বিবেচনায় দেয়া কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে দায়মুক্তি আইন কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি সংক্রান্ত বিশেষ আইন 2010 চ্যালেঞ্জ করে করা রিটের প্রেক্ষিতে এই রুল জারি করেন আদালত। সুপ্রিম কোর্টের 2 আইনজীবীর করা রিটে বলা হয়েছে, বিদ্যুৎ জ্বালানি খাতে দায়মুক্তির এই বিশেষ আইনে সংবিধানের বেশ কয়েকটি ধারা লঙ্ঘন করেছে আওয়ামী লীগ সরকার। আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ড্রাফটিং বিভাগের সচিব, অর্থ বিভাগের সচিব, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ সচিব, পেট্রোবাংলার চেয়ারম্যান ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানকে রিটে বিবাদী করা হয়েছে। সেই সঙ্গে রিটে আইনের 6(2) এবং 9 ধারা কেন আইন বহির্ভূত ঘোষণা করা হবে না এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে। রিটে আরও বলা হয়েছে, এই আইনকে ব্যবহার করে পছন্দের ব্যক্তিকে প্রকল্প দেওয়া ও সরকারি অর্থের অপচয় করা হয়েছে। একই সঙ্গে অপরাধীদের দায়মুক্তি দেওয়ার চেষ্টা হয়েছে বিশেষ বিধান ব্যবহার করে। সংবাদ শেষ করব, শিরোনামগুলো আরেকবার জানি।
ঢাকা মেডিকেলে ডাক্তারের ওপর হামলায় জড়িত একজন গ্রেফতার। ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে আনোয়ার খানের স্বজনদের বিক্ষোভ। চলতি বা আগামী মাসে হতে পারে বাজেট রিভাইজ। শীঘ্রই শুরু হবে বিডিআর হত্যাকাণ্ডের পুনর্তদন্ত, জানিয়েছেন উপদেষ্টারা। ক্ষমতার মালাই খাওয়া জামাতের উদ্দেশ্য নয় বলেছেন ডাক্তার শফিক। শেখ হাসিনাকে দিয়ে ভারতের ফায়দা লোটার শঙ্কা রিজভির। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshernews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshernews। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে।